স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনীতির অভিধানে আপাতত আলাপ সমাধান জাতীয় কোনো শব্দ নেই। মাঠের লড়াই থেকে ফল পেতে বেকুল আমাদের রাজনীতিবিদরা, যা পুরো দেশকে নিয়ে যাচ্ছে অনিশ্চয়তার পথে। এসব নিয়ে আজকের আলোচনা কান্তি। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফএর সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজী, আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট এম আমিনুদ্দিন এবং জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জনাব রুহুল আমিন গাজী, আপনি পেশাদার সাংবাদিক, সাংবাদিক নেতা, আবার আপনার রাজনৈতিক সমর্থন প্রকাশ্য। রাজনৈতিক অবস্থান ও পেশাগত অবস্থান নিরাপদ দূরত্বে রাখা যাচ্ছে কিনা, এবং আপনি এই চলমান সংকট এর সমাধান আসলে কিভাবে দেখেন বা কিভাবে হতে পারে বলে মনে করছেন? আপনি কি আশা করছেন সেটি জানতে চাইছি না, আপনি কিভাবে হবে বলে। তুমি খালেদ, আমার পরিচয়টা একটু কারেকশন আছে। জি, আমি সাবেক সভাপতি আর কি। আচ্ছা, সেকেন্ড হলো যে রাজনৈতিকভাবে আমরা সমর্থন তো অবশ্যই, বাংলাদেশে যখন কাউকে না কাউকে আমাদের ভোট দিতে হয়, ইয়ে করতে হয়, সমর্থন করি, কিন্তু অ্যাক্টিভ পলিটিক্সে আমরা ওইভাবে এখনো জড়াইতে পারিনি আর কি। পদ পদবি নেই বহুবার পদ পদবি পাওয়ার সুযোগ ছিল বা নিতে কোনো সমস্যা নেই, কিন্তু এটাতে না। আমরা পেশাদার সাংবাদিক থাকতে চাই, তবে যেটা ঠিক মনে করি সেই কথাটা বলতে চাই। যেমন এই সুযোগে আমি একটু বলতে চাই, খালেদ হয়তো জানেও, 1990 সালে যখন সমস্ত রাজনৈতিক দলগুলি আন্দোলন করে টোরে ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলন করে একটা জায়গায় বসলো এবং মিলন হত্যার মধ্যে দিয়ে যখন একটা অবস্থা তৈরি হলো, সে চাকাটা কিন্তু আমরাই বন্ধ করছিলাম সারা দেশে। আমি তখন ঢাকা ঐক্যবদ্ধ ইউনিয়ন ঢাকা সেক্রেটারি, পত্রিকাগুলি আমরা 6 দিন বন্ধ রাখছিলাম। আমাদের ঘোষণাই ছিল এরশাদের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সম্ভবত আলোর মুখ দেখবে না, এবং তার পতনের মধ্যে দিয়ে আমরা আলোর মুখ দেখছিলাম। এখন সেই জায়গায় ইউনিয়নও নাই, আমরাও নাই, একটা অবস্থা তৈরি হয়ে গেছে আর কি। যাই হোক, এখন আজকের যে গাজী ভাই, আমি যদি একটু, আপনি কন্টিনিউ করেন প্লিজ। আপনি যদি এখন বলেন যে ওই সময় শেষ টাকাটা আপনারা বন্ধ করেছিলেন, এখন আর শেষ টাকা আপনাদের বন্ধ করার কোন রকম কোনো সম্ভাবনা আছে কিনা? ওই দিন আমরা বিএফএর আরেক অংশের বর্তমান সভাপতি জনাব মঞ্জুর হোসেন বুলবুলকে জানতে চেয়েছিলাম। বুলবুল ভাই বলেছিলেন যদি সাংবাদিকরা ঐক্যবদ্ধ হতো তাহলে হয়তো প্রেশারটা আরো ভালো হতে পারতো দুই রাজনৈতিক দলের উপর বা গোষ্ঠীর উপর। আমরা তো আগে স্বৈরাচার হিসাবে চিহ্নিত করে একটা ঐক্যবদ্ধ থাকার একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি হয়েছে। এখন তো সবাই গণতান্ত্রিক, যদিও নিজ দলের মধ্যে গণতন্ত্রের কোনো চর্চা নেই, তবু আমাদের রাজনৈতিক দলগুলি গণতান্ত্রিক। এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা ঐক্য থাকতে পারিনি। আমরা নিজেরা নিজেদের ব্যক্তি স্বার্থেই আমরা ঐক্য থেকে সরে গেছি। এটা আমাদের প্রফেশনের ক্ষতি হয়েছে, এবং সার্বিকভাবে সাংবাদিকরা যে একটা প্রেশার গ্রুপ ছিল সেই অবস্থানটা নড়বড়ে হয়ে গেছে। হয়তো বা রাজনৈতিক দলগুলির স্বার্থেই এটা হয়েছে, কিন্তু আমরা এই জায়গায় নড়বড়ে হয়েছে, আমার স্বীকার করতে একটু দ্বিধা নেই। কিন্তু সেটাকে আপনারা ঠিক করে ফেলতে পারেন না ইচ্ছা করলে? পারি। এখানে ওই যে আমাদের সুতা বাঁধা টানে, আমরা চাইলেও পারি না, এরকম একটা অবস্থা। এখন আপনি দেখেন, আমরা কখনো কখনো আমরা সাংবাদিক ইউনিয়ন করি, এমন এমন কর্মসূচি দিয়ে আমরা মাঠে নামি, হাস্যাস্পদ, যেটা আমার পেশার সাথে কোনো সম্পর্ক নাই, যেটা আমার এই কাজের সাথে কোনো সম্পর্ক নাই, এই ধরনের বক্তব্য দেই, এই ধরনের বিবৃতি দেয়, এই ধরনের ইয়ে করি। তো এগুলি আগে কিন্তু পারতো না। যখন ঐক্যবদ্ধ ইউনিয়ন ছিল এগুলি করার কোনো সুযোগই ছিল না, কারণ তাকে তো সব জায়গার ভোট নিয়ে পাস করতে হবে আবার ইলেকশনে, যারা এই সেটা ওই চিন্তাটাই করতে পারতো না। যাই হোক, আজকের যে সংকট বা সমস্যা আপনি বলছেন কিভাবে দেখেন, আমি বা কিভাবে শেষ হবে বলে আপনি মনে করেন, আদৌ শেষ হবে কিনা? 42 বছরের সাংবাদিকতা, 36 বছরের সাংবাদিক নেতৃত্ব করেছি, কিন্তু আমার কাছে একটু অবার বিস্ময় লক্ষ্য করছি। আমি আজ পর্যন্ত কোনো দেখি নাই বিরোধী দল আলোচনার যে প্রস্তাব দেয়। বরাবরই দেখেছি আমরা যে সরকারকে বিরোধী দল চাপে রাখে, সরকার বলে আলোচনা আসো, তুমি না আসবো না, তুমি আগে এটা মানো, তারপর তোমার সাথে আলোচনা করবো। তো এইবারই প্রথম দেখলাম যে বিরোধী দল দীর্ঘ 1 বছর আলোচনা প্রস্তাব দিতে দিতে এক জায়গায় এসেছে। বিরোধী দল আলোচনা প্রস্তাব দিয়েছে কাজে? হ্যাঁ, বারবার দিয়েছে। কিরকম সেটা? না, সেটা সাংবাদিক সম্মান করে বারবার দিয়েছে। না, উনি তো দাবি মেনে আসতে বলেছেন। না, ওরা বলছে আলোচনার মাধ্যমেই সর্বশেষ যে 7 দফা, 7 দফার মধ্যে আলোচনার কথা আছে, দাবি মেনার আলোচনার কথা আছে। আমরা সাংবাদিক হিসেবে খালেদ মাহমুদ, আমরা সব বুঝি তো জিনিসটা। আলোচনা না করলে আপনি মীমাংসা কি করে করবেন? আপনি এই লাঠালাঠির বিষয় তো না, আপনি যে কোনো সমস্যাই হোক, আমি মনে করি যে কোনো সমস্যা হোক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আজকে যে একদিন সেদিন আমি একটা সুপ্রিম কোর্ট বারে একটা অনুষ্ঠানে ছিলাম, ঐক্যমত সরকারের কথা আমরা বলেছি, জামায়াতুল সাহেব যে প্রস্তাব দিয়েছে, বেচারা আবার মামলা খেয়ে গেছে। এই জন্য খাইছে কিনা আমি জানি না। পরের দিনে আবার অন্য কথা বলেছেন অবশ্য। আচ্ছা, আপনাদের সামনে যে কথা বলেছেন তার থেকে আবার সম্পূর্ণ অন্য কথা বলেছেন। হইতে পারে, এখন মুরব্বী মানুষ, বয়স হয়েছে, হয়তো কথা। তো আমাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার ভাই, ঐক্যমতটা কি? আমি বলে ঐক্যমতটা যদি, যেহেতু কেয়ারটেকার কইলে আবার এক সময় বেগম খালেদা জিয়া যেমন
না, যখন মানে বিএনপি আওয়ামী লীগ জামাত আন্দোলন করছে কেয়ারটেকার নিয়ে, তখন উনি নিজে বলছেন যে আমি কেয়ারটেকার শব্দটিও মুখে নিব না। কিন্তু সেই খালেদা জিয়াকে কিন্তু আবার রাত জেগে থেকে কেয়ারটেকার বিল পাস করতে হয়েছে। আবার এখন যখন আমাদের এই সংসদের সংবিধান হয়ে গেছে, এখন আর কেয়ারটেকার নাম নিতে রাজি না। ঠিক আছে, ভালো কথা, তাহলে কেয়ারটেকার না হোক অন্য নাম দিই আমরা। তার মানে আমরা আবার আপনার কাছে আসবো গাজী ভাই। আমিন ভাই, গাজী ভাই যে বলছিলেন যে আসলে আলোচনার তো কোনো বিকল্প হতে পারে না, বা আলোচনা তো যে কোনো সময় হতে পারে, এই আলোচনা করার ক্ষেত্রে সরকার কি একটু অনীহ মনে হচ্ছে? আমি এর সাথে যুক্ত করতে চাই যে বর্তমান নাশকতামূলক কর্মকাণ্ড যেটাকে আমরা সবাই নিন্দা করছি, হুকুমদাতা বুদ্ধিদাতাদের একজন হিসেবে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদকে জড়ানো হয়েছে, এইটা আপনি কিভাবে দেখছেন? এটাও যদি একটু পাশাপাশি বলেন। আপনাকে ধন্যবাদ। আমি শুনছিলাম রুহুল আমিন ভাইয়ের কথা, ওনাকে ধন্যবাদ। আমি প্রথমে একটু রুহুল আমিন ভাইয়ের সাথে একটু যোগ করতে চাই। উনি বলছেন যে 90-এর যে গণ আন্দোলন, সেখানে শেষ প্যারাকটি সাংবাদিকরা মেরেছিলেন। রুহুল আমিন ভাই কিন্তু আমার মনে হয় আমাদের কথাটা তো ভুলে গেছেন। সেই সময় কিন্তু আমরা, আমাদের বারের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর কামাল হোসেন, তার নেতৃত্বে আমরা কিন্তু বাংলাদেশের সকল আদালত বন্ধ করে দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম কিন্তু আইনজীবী কিছু সমন্বয় পরিষদ, আমাদের আইনজীবী সমন্বয় শামসুল হক চৌধুরী সাহেব, কিন্তু যেহেতু আমাদের বারের প্রেসিডেন্ট ছিলেন সেই মুহূর্তে ডক্টর কামাল হোসেন, ওনার নেতৃত্বে আমাদের সবটা হয়েছিল এবং শামসুল হক চৌধুরী সাহেব সবাই, সেখানে আমিরুল ইসলাম সাহেব ছিলেন, সেখানে আমাদের বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ছিলেন। এবং তখন কিন্তু আমরাও বলেছিলাম যে আমরা বাংলাদেশে কোনো আদালত আর বসবে না যতদিন, কোনো আইনজীবীরা কোনো আদালতে যাবেন না যতদিন পর্যন্ত এই অবৈধ সরকারের পতন না হয়। পরবর্তীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেদিন আমরা গণতন্ত্রের বিজয় ছিনিয়ে আনতে পেরেছিলাম। এবং আমার মনে হয় একটা জায়গায় আমরা আইনজীবীরা সফল, যে আমাদের কিন্তু বার, আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে কিন্তু আমাদের একটি বার, আমাদের রাজনৈতিক মতাদর্শের অনেক ফারাক আছে, আমাদের অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু আমরা একটি জায়গায় যে আমাদের যে বারের যে স্বার্থ বা আমাদের পেশার স্বার্থে কিন্তু আমরা সকলে এখনো ঐক্যবদ্ধ। আমিন ভাই, আপনি যখন এই কথা বলছেন, তো আগামী কাল আমরা কিন্তু বারের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবীদের মধ্যেই শততা বিভক্তি দেখেছি। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের মধ্যে মানে এমন অনেক কাণ্ড কীর্তি দেখেছি যেটি আমরা আসলে কখনো দেখিনি। তারপর আপনারা নিজেদেরকে, আমি আপনাকে বলছি, এই কারণেই বলছি, আমরা কিন্তু পরে এর কিছুক্ষণ পরে কিন্তু আমরা একসাথে মামলা করি। জি, আমরা এখানে কিন্তু আন্দোলন করছি, আমরা একজন আরেকজনকে আমরা তীব্র আন্দোলন করছি, বা আমরা একজন আরেকজনের বিরুদ্ধে তীব্র ভাষা প্রয়োগ করছি। আপনি বলেন যে গাজী ভাই এবং মঞ্জুরুল হাসান বুলবুল ভাই দুইজনই, না আমি সেটা বলছি না, আমি না, ওনারা ঠিকই আছে, কিন্তু ইমপ্লিমেন্টের জন্য মালিকদের সাথে দেন দরবার করা থেকে শুরু করে ওনারা যে দুইটা গ্রুপ করে ফেলছেন। আমরা কিন্তু বার দুই ভাগ করে নাই, সুপ্রিম কোর্ট বার আওয়ামী লীগ করে নাই বা সুপ্রিম কোর্ট বার বিএনপি করে নাই, আমাদের কিন্তু সুপ্রিম কোর্ট বারই রয়ে গেছে। আমরা কিন্তু আবার একটা জায়গা ভুলি, আমাদের আপনি এটা ভুল বুঝবেন, আমরা কিন্তু জাতীয় প্রেস ক্লাবে একসাথে বসে একসাথে খাই, আমাদের এই গ্রুপিং দেখলো, আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কিন্তু এক বছর, সেটাই বলছি, আমাদের যেটা আছে সেটা। আর আপনি যেটা বলছেন যে আপনার এটা হচ্ছে যে আলোচনার বিষয়টা বলছেন, তো হ্যাঁ, আমি মনে করি আলোচনা অবশ্যই আমি সমর্থন করি, আলোচনার বিকল্প কিছু হতে পারে না, কিন্তু আলোচনাটা কিভাবে হবে, আলোচনার জন্য তো একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আপনি যদি বলেন যে খালেদ আপনার সাথে আমি আলোচনা করব, আপনি এক কাজ করে আপনি শার্ট খুলে আসেন, তাহলে তো হবে না। আলোচনার তো বসতে হবে একদম সবাই মানে খোলা মনে বসতে হবে, শর্তহীনভাবে বসতে হবে, তারপর এখানে আলোচনার মাধ্যমে শর্ত আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব। আপনি যে আগেই বললেন যে আমি আপনাকে করতে হবে, আপনি এই পথ ছেড়ে আসতে হবে, বা আপনাকে ওইটা করে নিতে হবে, তাহলে তো আলোচনার প্রয়োজন নেই, আপনার দাবি মেনে নিতে হবে। আমি আপনার কথার সাথে আমি একমত, কিন্তু আমি সরকারের আলোচনায় অনীহার কথাটা যেখানে আপনাকে জানতে চাইছিলাম, যে সরকার যেভাবে সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেফতার করছে, যেভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিল, আপনাকে একটা কথা বলি শুনেন, যদি সরকারের যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকতো, খালেদা জিয়ার মামলা দিয়েছে, সরকার তো দেয়নি, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কি ওনাকে কোনো গ্রেফতার করা হয়েছে? আমি তো কালকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথাটা শুনলাম, উনি কি বলছেন যে না, সরকারের কোনো ধরনের উদ্দেশ্য নাই, যদি আদালত করে, আদালত যদি কোনো নির্দেশ দেয় সেটা সবাই মানবে, কিন্তু আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ গিয়েছে। আর আপনি যেটা বলছেন যে সরকার তো চেষ্টা করছে আলোচনা করার জন্য, সরকার বারবার, আমি সিনিয়র মন্ত্রীরা বারবার বলছেন আলোচনার দ্বার খোলা আছে, আলোচনা মানে করবেন। যে আমার দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তো ওনার যখন বিএনপি নেত্রীর পুত্রের মৃত্যুর পরে যখন 1900-কে মুজ্জমান, তখন তার সাথে দেখা করতে গিয়েছিলেন। ওইখানে যে ঘটনাগুলো, আমি এটা নিয়ে আর কোনো চর্বিত চর্চা করতে চাচ্ছি না, পরবর্তীতে মওদুদ সাহেব নিজেই বলছেন যে এটা ভুল হয়ে গেছে, তারপর আর কিছু বলার থাকে না। সেই অবস্থারও তো ছিল, তালা দিয়ে বসে থাকলে তো আর আলোচনা হবে না ভাই। আলোচনা করতে হলে উনিও মুজ্জমান, অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন, তো বরফটা তো ওনারাও ভাঙতে পারতেন, ওনারা কথা বলে আসতে পারতেন, ওনারা আসেনি। তার মানে কি ওই যে আমি বলছি অবিশ্বাস, যে ওনারা মনে করেছেন যদি আমরা ওনার সাথে আলোচনা করি হয়তো দলে আমার পোস্ট কাটা যাবে। কোন নেতৃবৃন্দ আসেননি কিন্তু এই কারণে
এই যে এই জায়গাটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। আপনি মনে করছেন যে আলোচনা পরিবেশটা আসলে দুই পক্ষ থেকে বরণ করানোর উদ্যোগ নেওয়া উচিত অবশ্যই, এবং সরকারের গভর্নমেন্ট কিছু করতে পারবে না, বিরোধী অন্য দলও করতে পারবে না, এই জন্য সকলকে এগিয়ে আসতে হবে এবং খোলা মনে এগিয়ে আসতে হবে। ব্যারিস্টার শামীম পাটোয়ারী, আপনি কি মনে করছেন যে তবে তার আগে ভাই আমি একটু বলি, সরি একটা কথা বলি, জি প্লিজ। তার আগে এই সন্ত্রাস বন্ধ করতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে। সহিংসতা, সন্ত্রাস, আপনি মানুষ পড়ে মারে তারপর আলোচনা, এটা হয় না, কিন্তু এটা প্রথম বন্ধ করে তারপর আলোচনায় বসা উচিত আমি মনে করি। ব্যারিস্টার শামীম পাটোয়ারী, আপনি কি এখনো বিশ্বাস করেন যে আলোচনার সুযোগ এখনো আছে, কোনো না কোনো ভাবে এটা আসলে করা যেতে পারে এবং এটা করলে আসলে সংকটের সমাধান অবশ্যই হবে? আলোচনার সুযোগ আছে। তবে আমিন ভাই যেটা বললেন যে মুরগি আগে না ডিম আগে, সন্ত্রাস আগে বন্ধ হবে না আলোচনা আগে বন্ধ হবে। আবার বিএনপি পন্থীরা বলছে আমাদের পদত্যাগ করলে আমরা আলোচনা করব। আলোচনা করতে তো কোনো শর্তের প্রয়োজন নাই। যেখানে দেশের মানুষ মারা যাচ্ছে, দেশে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, রাস্তাঘাটে গাড়ি চলছে না বা কম চলছে, প্রতিটা জেলার মধ্যে আন্তঃজেলা সংযোগ বন্ধ হয়ে যাচ্ছে, দেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে, সেখানে আলোচনা করতে হবে খোলা মনে। এবং আমি তো মনে করি এ বিষয়ে অবশ্যই দুটি দল চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। একদিকে আমিন ভাই যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন যে কোনো কারণেই হোক ম্যাডাম জিয়ার অফিসে গেলেন, সেখানে তার ট্রিটমেন্টটা খুব সম্মানজনক হয়নি, যেটা অবশ্যই অনেক সম্মানজনক হওয়া উচিত ছিল এবং সেখান থেকে আইস ব্রেকিংটা শুরু হতো। বাট এটাও আমি মনে করি না যে ওই একদিনের কারণেই আলোচনা সম্পূর্ণ ভেস্তে যাবে, কারণ ওই দিন ঠিক আলোচনার জন্যই উনি গেছেন এটা তো না। উনি আলোচনার জন্য আবার যেতে পারেন, যে কাউকে ডাকতে পারেন, মিড লেভেল নেতারা আলোচনা করতে পারেন। দেশ এখন সংকটে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাপক একটা অচল অবস্থা তৈরি হয়ে গেছে, এটা আমাদের অস্বীকার করলে হবে না। আমরা ওই উটপাখির মতো যদি বালির ভিতরে মুখ ঢুকিয়ে বলি কেউ আমাকে দেখছে না, সংকটটা এখন সেভাবে হ্যান্ডেল করার মতো স্টেজে নাই, অনেক গ্র্যাভিটিতে চলে গেছে। এখন দ্রুত অবশ্যই 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 সংলাপ, আলোচনা, ঐক্যমত যে কোনো নামই আপনি এটা দেন সেটা শুরু করা প্রয়োজন। এবং সেটা যদি প্রথমে বিএনপি থেকে না শুরু করে অন্য দল থেকে শুরু করা হয়, তাও শুরু করা প্রয়োজন। আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, বিং লিডার অফ দ্য নেশন, বিং বঙ্গবন্ধু কন্যা, বিং প্রাইম মিনিস্টার, বিং লিডার অফ দ্য সবচেয়ে স্ট্রংগেস্ট পার্টি, আমি বলবো এক কর্মীর দিক থেকে অবশ্যই তার এখন জাতীয় ঐক্যমতের ডাক দেওয়া উচিত। যতগুলো নিবন্ধিত দল আছে এবং নিবন্ধিত দলের বাইরেও যারা আছে, সুধী সমাজ, সবাইকে ডেকে এই সমস্যার সমাধানের শুরু করা উচিত। কারণ দুটি বড় দলের মধ্যে একটা ব্যাপক আস্থাহীনতা আছে। আমি একটা আর্টিকেল পড়েছিলাম কালকেই, আর্টিকেলটা লেখা হচ্ছে লরেন্স থমাসের, এবং তিনি আমেরিকা সম্পর্কে বলেছেন যে আমেরিকাতে কিছুদিন পরে গণতন্ত্র আর সাকসেসফুলি কাজ করবে না, বিকজ সেখানে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে এখন আস্থাহীনতার প্রকট রয়ে গেছে। আমাদের এই বড় দুটি দলের মধ্যে চরমভাবে আস্থাহীনতা আছে, যে কারণে এখানে বাকি যে দলগুলো আছে, বাম দল, জাতীয় পার্টি এবং ইভেন ইসলামিক দলগুলো, সবাইকে কিন্তু এখন উদ্যোগটা নিতে হবে। এবং এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী যদি বিএনপিকে ডাক নাও দেন, অন্য সব দলকে তার ডাক দিয়ে অ্যাটলিস্ট তাদের মন্তব্যটা শোনা উচিত। কোনো না কোনোভাবে একটা ইন্ডিকেশন যদি সমাধানের পাওয়া যায়, আমার বিশ্বাস এখানে অচল অবস্থা কিছুটা হলেও কাটবে। এই অস্বস্তিকর অবস্থা থেকে দ্রুত উত্তরণ প্রয়োজন। যত দেরি হবে তত আমার মনে হচ্ছে আস্থাহীনতা আরো বাড়বে, নিরাপত্তাহীনতা বাড়বে এবং দূরত্বটা আরো বেশি বৃদ্ধি পাবে। কারণ একটা পয়েন্টে আমরা দেখেছি সবাই নো রিটার্ন পয়েন্টে চলে আসছে, তো আবার একটা জায়গায় যাবে দুটো দলই ডিমিনিশ পয়েন্টে চলে যাবে, তখন আসলে কোনো সিস্টেম আর কাজ করবে না। তার আগেই এটা সতর্ক হওয়া প্রয়োজন। আমার মনে হয় যে গাজী ভাই নিশ্চয়ই এই বিষয়ে একটু আলোকপাত করবেন যে আমরা পয়েন্ট অফ নো রিটার্নে গিয়ে এবং দেশকে একদম খাদের কিনারে নিয়ে গিয়ে আসলে আমাদের কোনো কল্যাণের মধ্যে আছে কিনা। বিশেষ করে আমরা যদি মনে রাখি যে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, আমরা একটা বিরতি নিয়ে ফিরি, আপনার চিন্তা ভাবনা এই সম্পর্কে শুনবো এবং আপনি কিভাবে এটির সমাধান দেখছেন সেটিও আমরা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।